সাধারণ মানুষ তারা কি বারবার রাজপথে নামবে, রক্ত দিবে, জীবন দিবে? এইভাবেই একটা দেশ চলতে থাকবে। সেটা আমরা বলেছিলাম যে বাংলাদেশে একটা নজির স্থাপন করতে হবে, যেটা জার্মানিতে নাৎসিদের বিষয় হয়েছে, ইটালিতে মুসোলিনির পার্টির বিষয় হয়েছে, যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, এখানে অনেক ইনফর্মাল ফর্মাল আলোচনায় যেই বিষয়টা আসে যে আওয়ামী লীগের 1-1.5 কোটি ডেডিকেটেড ভোটার আছে। অবশ্যই আওয়ামী লীগের সর্বস্তরের মানুষ লুটপাট, হত্যাযজ্ঞ, গুম খুন জুলুম চালায় নেই। একটা নিরপরাধ আওয়ামী লীগের আছে, তারা অন্য দল করলে করবে, অন্য নামে রাজনীতি করলে করবে, কিন্তু আওয়ামী লীগের নামে এইটা একটা অভিশপ্ত দল। এবং এই দল যে মানবতা বিরোধী অপরাধ করেছে সেটা শুধুমাত্র 24 নয়, দেশ স্বাধীনের পর আমরা 71-এর পর 72 থেকে 75 পর্যন্ত আমরা দেখেছি শেখ মুজিবুর রহমানের মতো একজন মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা। অবশ্যই এটা স্বীকার করতে হবে, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা। মুক্তিযুদ্ধের পরে তার কর্মকাণ্ড তাকে বিতর্কিত করেছে, গণতান্ত্রিক নেতা থেকে তাকে বাকশালী নেতায় পরিণত করেছে, স্বৈরতান্ত্রিক নেতায় পরিণত করেছে। সেটা তার পরবর্তী চরিত্র, সংগ্রামী মানুষ ছিলেন। তো আমরা দেখলাম যে দেশ স্বাধীনের পরপর তার এই কর্তৃত্ববাদী এবং বাকশালী চরিত্র, যেটা আওয়ামী লীগের রাজনৈতিক একটা বৈশিষ্ট্যে পরিণত হলো। তো সেই 75-এর আওয়ামী লীগ আমরা দেখলাম যে 75-এ 96-21 বছর পরে ক্ষমতা এসেছিল। তখনই তাদের এই প্ল্যান পরিকল্পনা এবং 8 সালে ইন্ডিয়ান ব্লু প্রিন্টে একটা ক্ষমতায় এসে টানা এই 4টা টার্ম ইলেকশন করলো 14 সালে, যেখানে বিশ্ব নেতৃবৃন্দের মধ্যস্থতায় বলল যে কয়েকদিনের মধ্যে তারা একটা পার্টিসিপেট ইলেকশন করবে, করে নাই। 5টা বছর ক্ষমতা থেকেছে বিনা ভোটে। আপনার 18 সালেও একই কাজ করলো, আগের ভোট রাতে করলো, 24-এ একই কাজ করলো। সেই সময়ে এই দেশের বিদেশি সংস্থা, আন্তর্জাতিক মহলের কোনো মাথা ব্যথা হইল না। এখন হঠাৎ করে তারা বলছে ইনক্লুসিভ ইলেকশন। আর আমাদের অনেক দল তারা চিন্তা করছে যে আওয়ামী লীগ না হলে আবার আমাদের বিপদ হতে পারে, না হলে সমস্যা হতে পারে, অমুকের সমর্থন পাবো না। এই কারণেই যে তুলসী গ্যাবার্ট কিছুদিন আগে ইন্ডিয়াতে বসে যেই পুরনো বয়ান যে বাংলাদেশে উগ্রবাদ এবং জঙ্গিবাদের উত্থান হচ্ছে, মৌলবাদের উত্থান হচ্ছে, এবং জাতীয় পার্টির আরেক কুলাঙ্গার যে জিএম কাদের, যে যারা এই সরকারের পোষ্য দালাল, গত 16 বছর এই 4টা নির্বাচনে তাদের শেখ হাসিনার পা চেটেছে, ভাবি দেবরের একটা দল করে বাংলাদেশের মানুষকে একটা ব্লাব দিয়েছে, সেই জিএম কাদেরেরও মুখে এখন কথা ফুটেছে। সেও বলছে যে আপনার দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। তুলসী গ্যাবার্ডের কথা সে বলছে, ইন্ডিয়ান রয়ের শেখানো কথা এখন জিএম কাদের বলছে। তো এই নৈরাজ্য থেকে রক্ষা করার জন্যই আমরা বলছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে আমাদের একটা পরিষ্কার রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন, কিন্তু সেটা হয়নি। তাহলে এর জন্য দায়ী কে? প্রথমত সরকার এই যে সংস্কার কমিশনগুলো করেছে বা বিভিন্ন ইস্যুতে ইন্ডিয়ান যখন ধারাবাহিকভাবে ইন্ডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছিল তার বিষয়ে সরকার একটা জাতীয় সংলাপ ডেকেছিল। আরও সম্ভবত 3টা বিষয়ে সরকার জাতীয় সংলাপ ডেকেছিল। 15ই আগস্ট সরকার ছুটি থাকবে কিনা সরকার একটা জাতীয় সংলাপ ডেকেছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এই বিষয়ে তো সরকার রাজনৈতিক দলগুলোর মতামতের জন্য একটা ডাকতে পারতো, তখন গোটা জাতি দেখতো যে কারা ফ্যাসিবাদ নিষিদ্ধের পক্ষে, কারা বিপক্ষে। সরকার সেটা করে নাই, কারণ সরকারের মধ্যেও কিন্তু এই আওয়ামী প্রেতাত্মাদের আসলে আবির্ভাব হয়েছে। আর রাজনৈতিক দলেরও এখন এই আপনি যার স্ট্যাটাসের রেফারেন্সে আলোচনাটা শুরু করলেন, এই সময়ের একজন পরিচিত ছাত্র নেতা, তাদের বয়স এবং অভিজ্ঞতা না থাকার ফলে তারা অনেক কথা বলছে, অনেক কাজ করছে, যেটা নতুন নতুন সংকট তৈরি করছে। আজকে আপনি চিন্তা করেন, আর্মির সাথে মুখোমুখি অবস্থান তৈরি করার একটা প্রয়াস আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলনের পর দেখছি, এবং নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ছাত্র জনতা সৈনিকদের এটা অভ্যুত্থান। মানে এখানে আর্মির অফিসাররা ছিল না, সৈনিক আর্মিকে ডিভিশন করে দিচ্ছে। তো এই যে আর্মির মধ্যে বিভাজন তৈরি করছে, অবশ্যই আর্মির মধ্যেও যদি পুলিশের মতো কালপ্রিট থাকে, গণহত্যার সহযোগী থাকে, তাদের বিচার হবে। কিন্তু আর্মি একটা ইনস্টিটিউশন, পুলিশ একটা ইনস্টিটিউশন, ডিজিএফআই একটা ইনস্টিটিউশন। রাষ্ট্র চালাতে হলে এই আর্মি, পুলিশ, ডিজিএফআই ছিল অতীতে, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এইগুলোকে যদি আমরা মুখোমুখি দাঁড় করাই তাহলে একটা নৈরাজ্য তৈরি হবে। এবং কতিপয় আমি বলবো অতি বুদ্ধিজীবী এবং এই ছাত্র নেতৃবৃন্দ স্বল্প সময়ে রাজনীতি করার আগে তো নেতা হয়ে গেছে, রাজনীতি বোঝার আগেই নেতা হয়ে গেছে। ছাত্রদের একটা দাবি নিয়ে এসে তারা গণঅভ্যুত্থান করতে আসে নাই। গত 16 বছরে তাদের ভোট, গণতন্ত্র, মানবাধিকারের বিষয়ে কোনো আন্দোলন ছিল না। গণমানুষের অধিকার আদায়ে তাদেরকে রাজপথে দেখা যায় নাই। একটা সিম্পল কথা বলতে পারি যে আমরা এই আন্দোলনটা তো আমরা শুরু করেছিলাম 2018 সালে, যেই কয়েকদিন ছাত্রলীগের হামলার শিকার হয়েছি ওই কয়েকদিন এদেরকে রাজপথেও দেখা যায়নি। হঠাৎ করে বিশাল বিপ্লবী হয়ে গেছে। তারা কখনো রাষ্ট্রপতিকে সরাই দিতে চায়, সংবিধান বাতিল করতে চায়, সেকেন্ড রিপাবলিক করতে চায়,
গণপরিষদ চায়, একটা বিষয়ে তাদের রিজিড অবস্থান নাই। সবগুলো সস্তা রাজনীতির জন্য, সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য এগুলো বলছে। রাষ্ট্রপতিকে তারা পরিবর্তন চায়, ওই জায়গাটাতে কেন তারা রিজিড থাকলো না? ধরেন আমি বলছি যে অন্যান্য রাজনৈতিক দল কি ভাবছিল সেটা না, তাদের তো রিজিড থাকতে হবে, তারা সংবিধান বাতিল চায়। তাহলে তোমরা এই 3 বিপ্লবী ছাত্রনেতা কেন এই সংবিধানের অধীনে, এই রাষ্ট্রপতির অধীনে শপথ নিলা? ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলো, একদিকে সরকারের পার্ট হয়ে ক্রিম খাওয়ার ভাগ বাটোয়ারা করতেছো। আমরা অল্প কয়েকদিন তো দেখছি এই বিপ্লবীদের চরিত্র, এটা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট চরিত্র। বিভিন্ন জায়গায় এই যে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই, এখন বিভিন্ন লোকের ইন্টারভিউ নিয়ে লোক বসাবে, কাউন্সিলর পদে, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় লোক বসাচ্ছে, তাদের দিয়ে তাদের দলীয় কার্যক্রম করবে, আর্থিক সুবিধা নিবে, বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য তদবির। তো শেখ হাসিনার তো এর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, শেখ হাসিনা সরকারের থেকে নির্বাচন করতে চেয়েছিল। আজকে তোমরা বলছো, তারা বলছে যে তারা নির্বাচন করে দেবে, গ্যারান্টি দিচ্ছে। রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে বা তাদের সাথে থাকে, তুমি নির্বাচন করার কি? হু আর ইউ? তুমি একজন ছাত্র প্রতিনিধি ছিলা, গোটা ছাত্র সমাজের প্রতিনিধি না। এই আন্দোলনের ছাত্র শিবির, ছাত্র দল, বিভিন্ন ছাত্র সংগঠন ছিল, বরঞ্চ তোমরা সকলের সেন্টিমেন্টকে হাইজ্যাক করে উপদেষ্টা হয়ে এখন নিজেদের আখের গোছাচ্ছ। কেউ বিয়ে করতেছো, কেউ দল করছো, এইগুলো করে সস্তা সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য, হাইপ তৈরি করার জন্য বিভিন্ন ইস্যু, বিভিন্ন কথা বলছো এবং একটা নতুন ক্রাইসিস তৈরি করছো। যেই কারণে এখন রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে ছাত্রদের কিংবা সরকারেরও বিভিন্ন ইস্যুতে আগে যেভাবে সমর্থন দিত, এখন দিচ্ছে না। যার ফলে এখন আর সেই 5ই অগস্টের জাতীয় ঐক্যটা নাই। আমরা ওই জায়গায় যেতে চাই, ফিরিয়ে আনতে চাই, কিন্তু এই ছাত্র নেতৃবৃন্দ বা পরিচিত লিডার তারাই এটা নষ্ট করেছে, এর জন্য তারা দায়ী থাকবে। জি, আশরাফ ভাই, আরাপ আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ 16 বছরে যা করেছে এবং জুলাই আগস্টে যেটি করেছে সেটি তো জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে এসেছে। এবং আপনিই বলছিলেন যে এই আওয়ামী লীগ প্রশ্নে রাজনৈতিক দলগুলো এখনো এক হতে পারে নাই। যেটা শুরুতে 5 আগস্টে হয়েছিল সেটি এখনো এক হতে পারে নাই। তো এই দায়িত্ব কি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর, নাকি সরকারেরও কিছু দায়িত্ব আছে আওয়ামী লীগ প্রশ্নে? না, এই মুহূর্তে ধরেন কাদের হাতে কর্তৃত্ব? 18 কোটি মানুষের কর্তৃত্ব তো কিছু মানুষ নিয়েছে। সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারা একটা কর্তৃপক্ষ বা কর্তৃত্ব বা ক্ষমতা তাদের হাতে আছে। রাজনৈতিক দলগুলো, যে দলগুলোর সাথে এই সরকার নানান বিষয়ে কাজ করছে, সংস্কার থেকে শুরু করে নির্বাচন, বিচার, সব কিছু। তার মানে হচ্ছে যে 18 কোটি মানুষের হয়ে এই কাজগুলো করার ক্ষমতা বা কর্তৃত্ব এখন রাজনৈতিক দল এবং সরকারের। এখন রাজনৈতিক দল এবং সরকার এই দুটোর পরের কর্তৃত্ব কার? এই কর্তৃত্ব হচ্ছে যারা বৈধভাবে সরকারে আছেন, মানে দায়িত্ব নিয়ে, সেটা সামরিক এবং বেসামরিক প্রশাসন, তার অধীনে বিভিন্ন বাহিনী, বিভিন্ন সরকারি সংস্থা, আরও অনেক কিছুর কথা বলা যায়। কিন্তু মৌলিক যে সংকটগুলো নিয়ে এখন কথা হচ্ছে বা কাজ হচ্ছে, নির্বাচন, সংস্কার, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া না দেয়া, এই বিষয়গুলোর ক্ষেত্রে যাদের কথা বললাম, এদের বাইরে কারো কিছু করার নাই। আপনি গণমাধ্যম কর্মী, তথ্য তুলে ধরি। একটা সাধারণ মানুষ ব্যবসা করে, দোকানদারি করে, আপনার কৃষক, শ্রমিক, তারা তাদের ভয়েস রেজ করতে পারে বিভিন্ন অনুষ্ঠানে, কর্মসূচিতে, কিন্তু তাদের কিছু করণীয় নাই। তাহলে বাকি সবার করণীয় কাজগুলো এই পক্ষগুলো করবে। এই পক্ষগুলোর মধ্যে কেন ঐক্য হচ্ছে না? এখন আপনি ধরেন, আমি যদি মোটা দাগে বলি, সরকার সবচেয়ে বড় স্টেক হোল্ডার, সবচেয়ে বেশি কর্তৃত্ববান অংশ হচ্ছে সরকার। এই সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয় নাই এবং সরকার প্রধান বারবারই বলছেন তার অবস্থানের কথা। এবং অন্যান্য দেশের যে পরামর্শ বলি, চাপ বলি, আপনি আমাকে বলেন, ইউরোপ আমেরিকার কোনো পরামর্শ বা চাপ উপেক্ষা করে বাংলাদেশ কি চলতে পারবে, কি ভালো থাকতে পারবে? শেখ হাসিনা যে কথায় কথায় বৃদ্ধাঙ্গুল দেখাতো, যাচ্ছে তাই বলতো আমেরিকার বিরুদ্ধে, ইউরোপের বিরুদ্ধে, খুব বাহাদুরি দেখাতো যে আমি আমেরিকাকে পুছি না, মানে মনে হয় যে আমেরিকা ওনার কথায় উড়ে যাবে আর কি। তো সেটা তো হয় নাই। তো এই যে বৈশ্বিক শক্তি, বা একটা দেশ তো বিচ্ছিন্নভাবে চলে না, সারা বিশ্বের সব দেশের সাথে নানাবিধ স্বার্থ থাকে, সেভাবে চলে। যারা ক্ষমতাধর এবং আন্তর্জাতিক দুনিয়ায় যাদের কর্তৃত্ব সবচেয়ে বেশি, তাদেরকে আপনি উপেক্ষা করে, তুচ্ছতাচ্ছিল্য করে আপনি চলতে পারবেন না, স্বার্থ রক্ষা হবে না দেশের বা জনগণের বা জাতীয় স্বার্থ। সেই জায়গায় ওই পক্ষগুলো যা বলছে, ডক্টর ইউনূসও তাই বলছেন। বিএনপি এই মুহূর্তে সরকারের পরে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তারাও একই কথা বলছে। তো যার কারণে ঐক্যটা হচ্ছে না। এখন এই ছাত্ররা যারা অভ্যুত্থান করেছে, এখানে একটা কথা আমি বারবার বলি, সেটা হচ্ছে যে 5ই অগাস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব সমন্বয়ক বা নেতা ছিলেন, যাদের কেউ কেউ এখন সরকারে, কেউ কেউ এনসিপিতে, কেউ কেউ আবার ভিন্ন ভিন্ন অবস্থানে গেছেন, নতুন দল করছেন, বিভিন্ন প্ল্যাটফর্মে থাকছেন ইত্যাদি, এই
নেতৃত্ব দিয়েছে কিসের? ছাত্র জনতার অভ্যুত্থানের। তাহলে ছাত্র জনতা, জনতা মানে সব ধরনের মানুষ। আমরা জানি যে ছাত্রের বাইরে একটা বড় শক্তি ছিল রাজনৈতিক দলগুলো। এই নূরের দল ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, শিবির ছিল, ছাত্রদল ছিল, বিভিন্ন বাম দল ছিল। তার মানে একটা বড় রাজনৈতিক অংশ ছিল, সাধারণ মানুষ ছিল, বিভিন্ন শ্রেণী পেশার।